নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাল থেকে বিশ্বের একাধিক সংবাদপত্রে, এমনকি ভারতের এনডিটিভি, ইন্ডিয়া টুডের মতো বৃহৎ সংবাদপত্র একটা খবরকে রীতিমতো চর্চার আয়তায় এনেছে। বাংলাদেশের উপর নাকি স্যাংশন অর্থাৎ নিষিদ্ধতা বিভিন্ন কিছুতে আরোপ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার। কেন এই সম্ভাবনা হঠাৎ করে এই সময়ে উত্থাপিত হলো এবং এর পিছনে কারণগুলোই বা কি? এই সমগ্র ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন স্পেসিফিক্যালি তিনটে এমন পয়েন্ট আছে যার জন্য আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প সরকার, তারা কিন্তু পার্টিকুলারলি এই যে ইউএস সরকার বর্তমানে বাংলাদেশে চলছে তাদের উপরে ভীষণ মাত্রায় ক্ষুব্ধ। আপনারা যারা ভিডিও দেখছেন, আমি মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার জন্য করি। আপনারা অনেকেই আমাকে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে বলেন আমাদের ভিডিও নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। তার জন্য ভিডিওটি শুরুর আগে যদি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল ভিডিওস করে রাখেন, তাহলে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। যাই হোক, এবার আসল কথায় আসি। কালকে বিশ্বের একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম পিটিআই, সেখানে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে ডাক্তার ভরত বড়াই, ইনি একটি ইন্টারভিউতে দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সরকার নাকি বাংলাদেশের উপর স্যাংশন ঘোষণা করবে। এই ভরত গোড়াইকে, ইনি হলেন আমেরিকার যে হিন্দু কমিউনিটি আছে তার অন্যতম প্রধান নেতা। এবার দেখুন কারা এই অভিযোগ বা কারা এই রকম সম্ভাবনা বিশ্বের সামনে নিয়ে এলেন। ইনি আমেরিকার হিন্দু কমিউনিটির অন্যতম নেতা, পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত এবং আমেরিকান যে হিন্দু গোষ্ঠী আছে তাদের সর্ববৃহৎ যে অর্গানাইজেশন, তার প্রধান মুখ কিন্তু এই ভরত গোড়াই। অর্থাৎ ইনি যে কথা জনসমক্ষে অন্তত পিটিআই এর মতো সংবাদপত্রে দাবি করেছেন তা যে একদম উড়িয়ে দেওয়া যায় অন্তত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটা কিন্তু নয়। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে ভোটে জেতা, তার পিছনে কিন্তু এই আমেরিকার হিন্দু কমিউনিটি এবং ভারতীয় বংশোদ্ভূতদের একটা বৃহৎ অবদান ছিল। আপনাদের হয়তো মনে আছে দিওয়ালির সময় ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটটা, যেখানে তিনি বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘু এবং সনাতনীদের উপর এই যে অত্যাচার, তা কিন্তু আন্তর্জাতিক মহলে নিয়ে এসেছিলেন। এবং তিনি নিজে এটা দাবি করেছিলেন যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতেন তাহলে বাংলাদেশের এই অরাজকতা বা এই রকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতো না। এবং ভোটের আগে এই ধরনের একটি টুইট নিঃসন্দেহে আমেরিকা যারা ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু কমিউনিটির 5.2 মিলিয়ন ভোট কিন্তু সুনিশ্চিত করেছিল ডোনাল্ড ট্রাম্পের পার্টি। অর্থাৎ রিপাবলিকানরা এই হিন্দু কমিউনিটির প্রায় তথ্য বলছে 85 থেকে 90% ভোট কিন্তু সে সময় তারা পেয়েছিল, যার ফলে তারা সহজেই কমলা হ্যারিসকে হারাতে সক্ষম হয়। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই সরকার যে হিন্দু কমিউনিটি এবং এই ভারতীয় বংশোদ্ভূতদের অতিরিক্ত গুরুত্ব দেবে, তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে। এর জন্য অনেক বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই, কিন্তু বিশ্লেষণ যদি আপনারা গভীরে গিয়ে দেখেন তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্প আরও নির্দিষ্ট অনেক কারণ আছে যার জন্য পার্টিকুলারলি বাংলাদেশের যে বস্ত্রশিল্প, বাংলাদেশের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার, তার উপর কিন্তু এই রকম আরোপ বা বিধিনিষেধ আরোপ করতে পারে। এবং আমেরিকা সহ ইউকের বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের বস্ত্রশিল্প কিন্তু সরবরাহ হয়। এবার ডোনাল্ড ট্রাম্প যদি এর উপরে শাস্তিযোগ্য কর আরোপ করে তাহলে কিন্তু কার্যত বাংলাদেশের অর্থনৈতিক যা পরিস্থিতি তা কিন্তু আরও তলানিতে গিয়ে ঠেকবে। এবার প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব নিয়ে কি এই ধরনের জিনিস করবেন? তিনি হিন্দু ধর্মাবলম্বী তুলসী গ্যাবটকে স্পাইয়ের প্রধান করে দিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি যে সনাতনী এবং সংখ্যালঘু এবং হিন্দু কমিউনিটি যারা তাকে উজাড় করে ভোট দিয়েছেন, তাদের মন রক্ষা করতে একের পর এক সিদ্ধান্ত ভবিষ্যতেও নেবেন। এবং যেভাবে তিনি নিচ্ছেন এবং যেভাবে ক্ষমতা হস্তান্তরের আগেই একাধিক ডিসিশন নিতে শুরু করেছেন, তাতে আগামী 4 বছর এই ধরনের অনেক আনএক্সপেক্টেড মুভ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমরা পাবো। এবার বাংলাদেশের বর্তমান যে সংখ্যালঘুদের অবস্থা, তা কিন্তু কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশ যতই এর পিছনে ভারতের একটা ভারতের একটা চক্রান্ত এইরকম একটা দাবি আন্তর্জাতিক স্তরে করুক, কিন্তু আদতে যে বাংলাদেশের যে ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাতে ভারতের কোনো নিশানা কিন্তু কেউ খুঁজে পায়নি। ভারতীয় মিডিয়া কি করে? ভারতীয় মিডিয়া সেই কথাগুলোকে সকলের সামনে তুলে এনে বিষয়টা আন্তর্জাতিক স্তরে নিয়ে পৌঁছায়।
কারণ ভারত সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার এর আগেও কখনো মেনে নেয়নি। কানাডার মতো ঘটনাতেও তারা তীব্র প্রতিবাদ করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের দুর্গাপুজো থেকে বর্তমান সময়ে যেভাবে সনাতনীরা নির্যাতিত হয়েছে তার প্রতিবাদ ভারত করছে। দেখুন, বিশ্বের কোনো ঘটনা যখন আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছায় তখন কেউ না কেউ প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন বারংবার এই পুরোটাকেই গুজব বলে উড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু প্রশ্নচিহ্ন অ্যারাইজ হতেই পারে। কানাডা কিন্তু এই পুরো বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দেয়নি। উল্টে কানাডার প্রেসিডেন্ট ট্রুডো তিনি সরাসরিভাবে বলেছেন এর পিছনে যারা আছেন তাদেরকে গ্রেফতার করতে হবে, যদিও পরবর্তীকালে তিনি ভারতের একাধিক বিষয় নিয়ে সমালোচনা করেন। কিন্তু বাংলাদেশ সরকার প্রথম থেকে এই পুরো বিষয়টাই রাজনৈতিক কারণে হচ্ছে, পুরোটাই গুজব রটানো, ভারতীয় মিডিয়া দ্বারা সৃষ্টি, এ ধরনের জিনিস বলে আন্তর্জাতিক স্তরে নিজেদেরই কিন্তু ছোট করে যাচ্ছেন প্রতিনিয়ত। কারণ যেরকম সিসিটিভি ফুটেজ বা ভিডিও এসেছে সেগুলো নিঃসন্দেহে লজ্জাজনক, ধিক্কারজনকও বটে। এমনকি ইসকনের মতো একটি সংগঠনকে তারা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন। তারা ইসকনকে রয়ের এজেন্ট বলেছেন, তারা চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছেন এবং সনাতনীরা যে 8 দফা দাবি করেছেন সেই 8 দফা দাবির একটিও এখনো অবধি কিন্তু তারা মেনে নেননি। ফলে সব মিলিয়ে সনাতনীদের সম্পর্কে বাংলাদেশ সরকারের যেভাবে রিয়াকশন আন্তর্জাতিক স্তরে এসছে তা অত্যন্ত ভাবনার বিষয়। অনেকে বলেন ডোনাল্ড ট্রাম্পকে নাকি ভুল বোঝানো হয়েছে। এবার প্রশ্ন হলো, আমি ডোনাল্ড ট্রাম্পকে ভুল বোঝাবো এরকম একজন ব্যক্তিত্ব গোটা পৃথিবীর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আছে বলে অন্তত আমি মনে করি না। যিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ, তাকে কি ভুল বোঝাবে এবং কোন দৃষ্টিপটে এই পুরো বিষয়টা হবে সেটাই একটা বড় প্রশ্নচিহ্ন। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কেউ বা কারা ভুল বুঝিয়েছে, তাহলে কিন্তু নিঃসন্দেহে এই প্রশ্ন আসে, তাহলে যে সিসিটিভি ভাঙার ফুটেজ চট্টগ্রামে যেখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে সেনাবাহিনী সিসিটিভি ভাঙছে, সেগুলো তো আর ভুল নয়। যেভাবে আমরা দেখছি কাতারে কাতারে সেনাবাহিনী চট্টগ্রামের পার্বত্য অঞ্চল বা চাকমা সম্প্রদায়ের উপর দিনের পর দিন অত্যাচার করছেন, সেগুলো তো আর ভুল নয়। একাধিক ভিডিওতে আমরা দেখেছি ইসকনকে ব্যান করা হোক, তোদেরকে ভারতে পাঠানো হবে, তোরা রয়ের দালাল, তোরা দেশদ্রোহী, এই ধরনের যে কথাবার্তাগুলো আমাদের সামনে এসছে সেগুলোও তো ভুল নয়। কিন্তু এবার যখন আমেরিকার ট্রাম্প সরকারে এসে পৌঁছেছে তখন কিন্তু তারা আর পালানোর পথটাই পাচ্ছেন না। এবার কালকে এই ধরনের ইন্টারভিউ প্রকাশ পাওয়ার পর নিঃসন্দেহে ট্রাম্প সরকারের মনোভাব কিন্তু আন্তর্জাতিক স্তরে আরও একবার প্রতিষ্ঠিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে তুলসী গ্যাবটকে ক্ষমতায় বসান। এইখানেই লুকিয়ে আছে আরও একটা ডোনাল্ড ট্রাম্পের রহস্যজনক চাল। এই তুলসী গ্যাবট হলো একমাত্র মার্কিন হিন্দু ধর্মাবলম্বী যদি বলা হয় কর্মচারী, যিনি কিনা প্রথম থেকেই পাকিস্তান বিরোধী স্ট্যান্ড পয়েন্টে অনড় ছিলেন। Fighting these Islamic extremist elements, these terrorist elements, and even with nuclear cooperation. I think one of the greatest concerns as we look at how closely connected the Haqqani network and others are to Pakistan is the safety of the nuclear weapons that they have and preventing misuse. You've just said that you have confidence in the Pakistani security forces, but when you have these insider threats, when you have the Haqqani... তিনি মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারংবার জাতিসংঘের মতো জায়গায় গিয়েও কিন্তু মুখ খুলেছিলেন। এমনকি ঘটে চলা বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি প্রশ্ন করেছিলেন পাকিস্তানের যে পারমাণবিক বোমা আছে তা কতটা সুরক্ষিত তা গোটা বিশ্বের কাছে জানা উচিত। আর এখানেই দেখুন ট্রাম্প সরকারের ধুরন্ধর আরও একটা চাল কিন্তু লুকিয়ে আছে। বর্তমান যে বাংলাদেশের সরকার তা কিন্তু প্রো পাকিস্তানি একটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে। এমনকি তারা বলেছে 1971-এর সব স্মৃতি ভুলে গিয়ে তারা পাকিস্তানের সঙ্গে ভালো বন্ধুত্ব করতে চায় ভবিষ্যতে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একাধিক বিষয় পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক আরো জোরদার করতে চাইছে এই মোহাম্মদ ইউনূসের সরকার। আর যে দেশ আর্থিকভাবে নিজেরাই ধুঁকছে, যে দেশের মূল্যবৃদ্ধি প্রায় 56 থেকে 70% ক্রস করে গেছে, সেই রকম একটা দেশ পাকিস্তান বাংলাদেশকে উতরে দেবে এই সম্ভাবনা ইউনূস ছাড়া হয়তো বিশ্বের কোনো রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ কেউ ভাবতেই পারে না। কিন্তু ইউনূস যখন ভাবছেন হয়তো পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে কাজ করলে বিশ্বের বুকে আরো একবার অর্থনৈতিকভাবে প্রভাবশালী দেশের তকমা পেতেই পারে মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশ। শেখ হাসিনা এই বাংলাদেশের জিডিপি অন্য লেভেলে নিয়ে গেছিলেন।
এমনকি অক্সফোর্ড ইউনিভার্সিটির একাধিক জার্নালে আমি সেদিন দেখছিলাম এই শেখ হাসিনার এই জিডিপি বৃদ্ধিকে কেন্দ্র করে একাধিক খবর প্রকাশিত হয়েছে। আমি পরবর্তীকালে আপনাদের এগুলো দেখাবো। কিন্তু বিশ্বাস করুন, বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানকে আঁকড়ে ধরে কেউ যদি বড় হতে চায়, তাহলে কিন্তু নিঃসন্দেহে তার ভবিষ্যৎ এবং দূরদর্শিতা নিয়ে প্রশ্নচিহ্ন ওঠেই। আর এই প্রো পাকিস্তানি এই যে সেন্টিমেন্ট, এই প্রো পাকিস্তানি যে স্ট্যান্ড পয়েন্ট, সেটাই কিন্তু আমেরিকার এই বর্তমান ট্রাম্প সরকার কোনোভাবেই মেনে নেবে না। কারণ বর্তমানে ট্রাম্প সরকার প্রথম থেকেই মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এবং অ্যান্টি ইসলামিক যে স্ট্যান্ড পয়েন্ট গোটা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে চাইছে, যার জন্য তারা ইরানের মতো দেশের বিরুদ্ধে কার্যত স্যাংশন বা যুদ্ধ ঘোষণা করে বসে আছে। সেখান থেকে মোহাম্মদ ইউনূস সরকারের এই ধরনের চাল যে পরবর্তীকালে ব্যাকফায়ার করবে, তা কিন্তু আপনারা লিখে নিতে পারেন। অর্থাৎ প্রথম কারণ যদি সনাতনীদের উপর অত্যাচার হয়, দ্বিতীয় কারণ নিঃসন্দেহে পাকিস্তান প্রো পাকিস্তানি স্ট্যান্ড পয়েন্ট, যার জন্য ভারতের সঙ্গে চুক্তি হওয়া চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো পাকিস্তানে এক জাহাজ। 3 নম্বর পয়েন্ট, যেটা আমি ব্যক্তিগতভাবে রিসার্চ করে বুঝতে পারলাম, এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু যত না পাকিস্তান বিরোধী, তার থেকে অনেক বেশি চায়না বিরোধী। অর্থাৎ চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক আগের মতো একটা জায়গায় যেখানে ছিল, ভবিষ্যতেও সেখানে যে থাকবে তা কিন্তু প্রথম থেকেই বুঝতে পারছি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিকদের জন্য ট্যাক্স ফ্রি কান্ট্রি করতে চাইছেন। ফলে তিনি চেয়েছেন যে সকল বাইরের দেশ আমেরিকায় ব্যবসা বাণিজ্য করে, তারা যেন অতিরিক্ত শাস্তিযোগ্য কর দেয়। আর সবচেয়ে বেশি কর যে চায়নার উপরে নেমে আসবে, তা কিন্তু এখনই বলে দেওয়া যায়। ফলে অন্য দেশ মানে আমেরিকার বন্ধু দেশ যেখানে 10 থেকে 15% ট্যাক্স দেবে, ঠিক সেখানে চায়নার ভাগ্যে কিন্তু ঝুলতে পারে 50 থেকে 60% ট্যাক্স। যদিও জানুয়ারি মাসে এই পুরো বিষয়টা পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে বিশেষজ্ঞরা বলছেন চায়নার সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু আরো তলানিতে গিয়ে ঠেকতে পারে। আর ঠিক সেখানে বাংলাদেশ সরকার কিন্তু চায়নার সঙ্গে অত্যন্ত ভালো একটা সম্পর্ক রক্ষা করতে চাইছেন। কারণ একটাই, বর্তমানে বাংলাদেশের যে মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দা, তারা অলরেডি চায়নার থেকে কয়েক হাজার কোটি টাকা লোন নিয়ে বসে আছেন। কিছুদিন আগে এটি মিটিং করে বাংলাদেশ সরকার চায়নাকে বলেছিল তারা যেন এই লোনের শোধ করার যে সময়সীমা 20 বছর থেকে 25 বছর করেন এবং 3% ইন্টারেস্টের বদলে এই ইন্টারেস্টের সুদের পরিমাণও যেন কিছুটা কমান। চায়না কিন্তু কোনো বিষয়ে কর্ণপাত করেনি। বিশ্বের এমন একটি দেশ চায়না, যারা কিনা বিশ্বের প্রায় 170টা বিভিন্ন দেশকে কিন্তু লোন দিচ্ছেন, যা রাশিয়ার পরে। এবং পাকিস্তানের থেকে সব থেকে বেশি লোন বাংলাদেশ এই মুহূর্তে চায়নার থেকে নিয়ে বসে আছে। পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাও একসময় চায়না থেকে লোন নিয়েছিল। তার পরিণাম কি হয়েছে তা আপনারা দেখেছেন। বলে চায়নার ডিপ্লোম্যাটিক সূত্রই এটা, যে দেশ বিপদে পড়ে সেই দেশকে তুমি লোনের পরিমাণ বা লোনের বোঝা চাপিয়ে দাও, তারা শোধ করতে পারবে না, আলটিমেটলি তুমি সেই দেশকে বকলমে কন্ট্রোল করবে। এই চায়নার এই পলিসি কিন্তু ইউনূস সরকার বুঝতে না পেরেই অ্যাকসেপ্ট করে নিয়েছে। পাশাপাশি তারা বলেছেন ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ কন্ট্রোল দ্য কান্ট্রি। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে আর্মি শাসন, সামরিক শাসন চলছে। এই সরকার কার্যত পাপেট একটা সরকার। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমি পরের ভিডিওতেই বানাবো। দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যদি ডোনাল্ড ট্রাম্প এরকম ড্রাস্টিক্যালি মুভমেন্ট প্রথম থেকে যেভাবে নিতে শুরু করেছেন, আগামী 3 মাসের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নেন, তাহলে ইউনূস সরকার ঠিক যে কোথায় পালাবেন আমি সত্যিই জানি না। এই জন্যই বলে কোনো বিষয়ে কমেন্ট করার আগে একটু পড়াশোনা করা দরকার। যেমন সারজিৎ কিছুদিন আগে বলেছিলেন না, আমেরিকার পররাষ্ট্রনীতি বাংলাদেশের উপর ডিপেন্ড করে না, বা বাংলাদেশেরও বেসিক্যালি কোনো যায় আসে না। এটা যে কত বড় বালখিল্য একটা কমেন্ট, তা হয়তো এই সারজিতের মতো পল্টু মস্তানরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই বুঝতে পারবেন। তবে সব থেকে বড় প্রশ্ন হলো বাংলাদেশের বস্ত্রশিল্প বাঁচাবে কে? যেখানে ইউনূসই বাঁচাতে পারছেন না, সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বস্ত্রশিল্পকে উৎরে দেবে, এই সম্ভাবনা কিন্তু আগামী 6 মাসেও নেই। ভালো থাকবেন, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।